সুপ্রসুধী সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রাজাকার এবং কোটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এটি আহ, বেশ কিছুদিন ধরে চলমান। 2018 সাল থেকে এটা চলে আসছিল। তারপরে এই হঠাৎ করে নানান ঘটনার মধ্য দিয়ে নানান প্রেক্ষাপটকে অতিক্রম করে একটি চলমান দৃশ্যে আমরা উপস্থিত হয়েছি বা উপনীত হয়েছি। সেটার উপর বেশ করে আমরা কথা বলার চেষ্টা করছি। আমরা এটাকে শাব্দিক বিচারে আলোচনা করার চেষ্টা করব। আসলে শব্দ এবং স্লোগানে একটি সমাজকে মূল্যায়ন করা যায় কিনা, বা একটি সমাজকে তুলে ধরা যায় কিনা, একটি সমাজকে চিত্রিত করা যায় কিনা, এটাই আজকে আমাদের মূলত আলোচ্য বিষয়। এটা একটি গণক্লাস। এই গণক্লাসটি আমরা সমাজের দর্পণ, একটি একটি আয়না বানানোর চেষ্টা করছি, এবং সেই আয়নাই আমরা আমাদের চরিত্রকে দেখার চেষ্টা করব। সেটাই আমাদের মূল লক্ষ্য আজকে। আমরা এর আগেই অনেকগুলি বক্তব্যে বলার চেষ্টা করেছি যে আসলে শব্দের জীবন আছে কিনা, শব্দের চরিত্র আছে কিনা, শব্দ কি পরিবর্তন হতে পারে কিনা, শব্দের অর্থ কি পরিমার্জিত হতে পারে কিনা। তো আমরা একটা উদাহরণের মধ্য দিয়ে যাব। সেটা হলো এই যে রাজাকার নামক যে শব্দটি, এই রাজাকার নামক শব্দটির এটির অর্থ ছিল মূলত সেবক। কখন পর্যন্ত? 1971 সালের আগ পর্যন্ত এই রাজাকার নামক শব্দটির অর্থ ছিল সেবক। তারপরে 71-এ এসে এর চরিত্র চেঞ্জ হয়ে গেল। পাকিস্তান হানাদার বাহিনীর বা সহায়তাকারী একটি দল বা পাকিস্তান সরকারকে সহায়তা করত, এসে সে বাঙালিকে কি করত? অত্যাচার করত। স্বাভাবিকভাবে সে অত্যাচারটা করবে। কেন করবে? কারণ সে যে দলের পক্ষে ছিল, পাকিস্তান সামরিক জান্তা বা পাকিস্তান সরকারের যারা ছিল আর কি, তাদের পক্ষ থেকে বাঙালিকে নিধন করতে হবে। বাঙালিকে নিধন করার জন্য বিশেষ একটি পার্টির নাম ছিল হচ্ছে রাজাকার, যেটির অর্থ ছিল সেবক। সে আসলে কাকে সেবা করতো? ওই পাকিস্তানিকে সেবা করতো, পাকিস্তানিদের। এমনি কিন্তু অর্থগত দিক থেকে কিন্তু এটা কিন্তু অর্থগত দিক থেকেই কিন্তু কি রাজাকার শব্দের অর্থ অভিধানে খুঁজলেই পাওয়া যাবে কি মূলত সেবক। এটা একটা নর্মাল বিষয়। কিন্তু আমরা দেখলাম কি 71-এ এসে কি ঘটনা ঘটাইলো? সে বাঙালি নামক একটি জাতীয় গোষ্ঠীকে নির্যাতনে সহায়তা করলো, পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে। সেক্ষেত্রে সে তার অর্থের পরিবর্তন করলো। সে হলো কি নির্যাতনকারী। এই যে নির্যাতনকারী হয়ে গেল কিসের ভিত্তিতে? এই যারা এই টাইটেলটি ধারণ করত তাদের অ্যাক্টিভিটির উপরে বেস্ট করে। তাহলে যে শব্দটি খুব পজিটিভ ছিল, যে শব্দটি উৎকর্ষ সাধিত হয়েছিল, সেটির অবনতি হয়ে গেল কিনা? আমাদের মানুষের চরিত্র যেমন চেঞ্জ হতে পারে, আমাদের অফিসে যেমন আমরা বিভিন্ন ধরনের পদবিতে থাকলে এটা প্রমোশন হতে পারে, ডিমোশনও হতে পারে। তাহলে রাজাকার শব্দটির কি হয়েছে? ডিমোশন হয়েছে। ঠিক এরকম একটি শব্দ ছিল মির্জাফর। মির্জাফর শব্দটির কি হয়েছে? কি হয়েছে মির্জাফর শব্দটির অর্থ? মির্জাফর শব্দের অর্থ ডিমোশন হয়েছে। তারপর আমরা জানি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। পাইরেট শব্দটির অর্থ কি ছিল? পাইরেট শব্দের অর্থটি ছিল হচ্ছে ডাকাত। এই শব্দটির অর্থ ছিল ডাকাত, কিন্তু একসময় এটি হয়ে গেল কি বীর এর অর্থ বা যোদ্ধা। তাহলে এই শব্দটি কি হলো? প্রমোশন হয়েছে। তাহলে শব্দগুলির উন্নত হতে পারে এবং এটা অবনতির জায়গায়ও চলে যেতে পারে। এটা প্রমোশনও হতে পারে, এটা ডিমোশনও হতে পারে। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো, এই সদর্থক শব্দটি নয়ার্থক অর্থ ধারণ করলো, কোনো এক সময় কি এটি আবার কি পজিটিভ অর্থ ধারণ করতে পারে কোন একটা প্রেক্ষাপটে? হ্যাঁ পারে। দেশকাল পরিবেশ ভেদে বাংলাদেশেই এই রাজাকার শব্দটি আবার কি হয়ে যেতে পারে, এটার অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে। যেভাবে আমরা দেখানোর চেষ্টা করলাম, ঠিক পাইরেট শব্দটি নেগেটিভ ছিল, এটা কি হয়ে গেছে? পজিটিভ হয়ে গেছে। কিসের ভিত্তিতে? তার অ্যাক্টিভিটির উপর বেস করে, কথাগুলোর উপর বেস করে। বাংলাদেশে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে আমরা এগিয়ে যাচ্ছিলাম। সেই সময়টিতে তারা পাকিস্তান সরকারকে সহায়তা করছিল। পাকিস্তান সরকারকে সহায়তা করার ফলে তাদের অর্থটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু তারা যদি সে যুদ্ধটিতে জয়লাভ করতো, তাহলে তারা কিন্তু সেবক হিসেবেই, সহায়তাকারী হিসেবে সে অর্থটা থেকে যেত। কারণ ইতিহাস কার পক্ষে থাকে? ইতিহাস সবসময় জয়ীদের পক্ষেই থাকে। হিটলার যদি আজকে যুদ্ধে জয়লাভ করতো, তাহলে হিটলারকে নিয়ে মহাকাব্য লেখা হতো, হিটলারের যুদ্ধ কৌশল নিয়ে অনেক স্তুতি করা হতো, অনেক মহাকবি নিযুক্ত থাকতো। তো ব্যাপারটা হচ্ছে এরকমই। তো এইভাবে চেঞ্জ হয়ে গেল শব্দগুলি। তো আমরা আপাত দৃষ্টিকোণ থেকে রাজাকার শব্দটিকে আমরা আবিধানিক অর্থে এর অর্থ সেবকই পাবো, কিন্তু ঐতিহাসিক চরিত্রে সেটি নির্যাতনকারী। এটাকে আমরা ভালো হিসেবে নিচ্ছি না। বাংলাদেশে চলমান কিছু ঘটনা ঘটছে, সেটা হলো কোটা উপর বেস করে কথাগুলি। আমরা শাহবাগের টিএসসিতে কোটার উপর বেস করে নানান ধরনের ঘটনাগুলি ঘটছে।
ছেলেপেলেগুলি স্লোগান দিচ্ছে, নানান ধরনের কথা বলছে। এখন ছেলেপেলেগুলি আসলে এই যে যারা শিক্ষার্থী রয়েছে তারা আসলে কেন এই আন্দোলনটা করছে, কেন কোটাটা তারা সংস্কার করতে চাচ্ছে? এত সময় কোথায়? পৃথিবী যেখানে র্যাট রেসে ব্যস্ত, সবাই যখন ইনোভেটিভ কাজ করতে ব্যস্ত, সবাই যখন প্রত্যেকটি সেকেন্ডকে কাজে লাগাতে চাচ্ছে, সেখানে আমরা এখনো সংগ্রাম করছি কেন? এখনো আমাদের রাজপথে নামতে হয় কেন? আমাদের যে জাতীয় পর্যায়ের যে নেতৃবৃন্দগুলি রয়েছে, তারা আসলে কি কাজ করছে? এই জায়গাগুলিতে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। তো যারা আসলে, আমরা এখানে দুইভাবে কথা বলার চেষ্টা করছি, যারা আসলে চাকরি করার জন্য কোটা আন্দোলনে গেছে, বা একটা ভয়ানক চিত্র দেখা যাচ্ছে সারা বাংলাদেশ চাচ্ছে কি কোটা সংস্কার কেন? চাকরি, তারা চাকরি করতে চায়। এখানে আমি আমার ব্যক্তিগত অপিনিয়নের জায়গা থেকে বলবো, এটা একটা ভয়াবহ চিত্র। কেন ভয়াবহ চিত্র? সমগ্র জাতি চাকরি করবে, সমাজে বলছে কি চাকরি করো, বিয়ে করতে গেলে বলে কি চাকরি করো, তাহলে এখানে ইনোভেটিভ কাজগুলি কে করবে, উদ্ভাবনী কাজগুলি কে করবে? কে বিজ্ঞানী হবে, কে গবেষক হবে, কে ব্যবসায়ী হবে? মানে এরকম গবেষকের জায়গাগুলি তো নেই, সবাই শুধু চাকরি করতে চায়। সবাই এই চাকরি মানে যে আধুনিক দাসত্বটা আমরা বুঝি, এটা হচ্ছে কৃতদাস, স্বেচ্ছায় যেটা দাস আর কি। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে। এটা একটা ভয়াবহ চিত্র। আমরা অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, অনেক কলাম পড়ার চেষ্টা করেছি, অনেকগুলো নিউজ কালেক্ট করেছি, নানান ধরনের কথাগুলি এভাবে বলার চেষ্টা করছে অনেকে। আবার অনেকে বলছে এটা আমাদের অধিকারের জায়গা থেকে একটা পদক্ষেপ। কিরকম? বলছে যে যখন এই কোটাটা আমাদের শুরু হলো, কোটাটার সংজ্ঞা কি আসলে? কোটার সংজ্ঞা হলো একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রসর করা যেতে পারে কিভাবে। যেমন ঢাকার একজন মানুষ, সে তাদের শিক্ষা নাগরিক সুবিধাগুলি বেশি পায়। ঠিক আমি যদি বলি আমাদের রংপুরের যদি একটি মানুষের কথা বলি, সে ওই নাগরিক সুবিধাটা হয়তো পায় না, তার শিক্ষার ফ্যাসিলিটিসটা পায় না। ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, বুয়েটের ছেলেপেলেগুলির কাছ থেকে অনেকে শিক্ষা নিতে পারে, এখান থেকে সেটা পায় না। তো এভাবে একটি জাতিকে মূল ধারায়, মূল স্ট্রিমে প্রবেশ করানোর জন্য, যারা পিছিয়ে না থাকে তাদেরকে আমরা ওই জায়গাতে নিয়ে আসবো, এবং সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সুনির্দিষ্ট গবেষণার ভিত্তিতে। এটা একটা যৌক্তিক ব্যাপার, কিন্তু এটার মাত্রা যেন খুব কম হয়। একটা মানুষকে গ্রেস দিয়ে তো আমি আর গবেষণায় এগিয়ে দিতে পারবো না। একটি মানুষকে তো গ্রেস দিয়ে বিজ্ঞানী বানানো সম্ভব হবে না। একটি মানুষকে তো আমি গ্রেস দিয়ে ইনোভেটিভ বানাতে পারবো না। একটি মানুষকে গ্রেস দিয়ে আমি আর্টিস্ট বানাতে পারবো না। একটি মানুষকে গ্রেস মার্ক দিয়ে আমি তাকে চলচ্চিত্রকার বানাতে পারবো না। এটা সম্ভব হয়ে উঠবে না। এই সাধারণ ফিনোমিনাগুলি, সাধারণ বিষয়গুলি আমাদেরকে বুঝতে হবে। তাহলে এখানে এখানে তাহলে মূল সমস্যাটা কোথায়? এখানে বলতে যাচ্ছে মুক্তিযুদ্ধ কোটা নিয়ে ঝামেলা হচ্ছে। মুক্তিযুদ্ধ কোটা নিয়ে ঝামেলা হচ্ছে। এখন এই মুক্তিযুদ্ধ কোটাটা নিয়ে ঝামেলা কেন হচ্ছে? অনেকে বলছে যে এই দেশটাকে যারা স্বাধীন করলো তারা আসলে কি কোনো কিছু আমাদের কাছে সম্মান পেতে পারে না? অবশ্যই পেতে পারে। যারা আমাদের জাতীয় বীর, এবং তারা আমাদের পরিবারকে বিসর্জন দিয়ে, পিতা পুত্র কন্যা থেকে শুরু করে সবকিছুকে বিসর্জন দিয়ে তারা এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে সময়ের প্রয়োজনে। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং যে সমাজতন্ত্র রয়েছে, এই চারটি মূলনীতির উপর বেস করেই তারা মূলত এই দেশটিকে দাঁড় করিয়ে রেখেছে। হ্যাঁ, বঙ্গবন্ধু নেতৃত্বে এই কাজটি করা হয়েছে। তাজউদ্দিনের কথা না বললে কোনো অপরাধ হবে, সে আমাদের নেতা ছিল, তাকে আমাদেরকে স্মরণ করতে হবে জায়গা থেকে। তো এখন প্রশ্ন অনেকে বলতে চাচ্ছে যে আসলে যারা মুক্তিযোদ্ধা তারা কি কোটার জন্য যুদ্ধ করেছিল? তারা আসলে কেন যুদ্ধটা করেছিল? যুদ্ধটা করেছিল যে পাকিস্তানিরা, পশ্চিম পাকিস্তানিরা সিংহভাগ জিনিসগুলি, বড় বড় পদগুলি নিয়ে যেত। এর একটা 23 বছর আমাদেরকে গোলাম করে রেখেছে বঙ্গবন্ধুর ভাষণে। এই গোলামি থেকে বের হওয়ার জন্য আমরা এখানে চেয়েছি যে পাকিস্তান নামক কলোনি, যেন এখানে ব্রিটিশটা চলে গেছে, ব্রিটিশ কলোনিকে আমরা উৎখাত করেছি। আমরা তারপর পাকিস্তান আমাদেরকে এখানে কলোনি করে রেখেছে, পাকিস্তান কলোনিকে উৎখাত করেছে, আমাদেরকে যেন কোনো কলোনিয়াল শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে আর কি গ্রাস না করতে পারে। এটা ছিল আমাদের মূল পদক্ষেপ। কিন্তু কি ঘটনা দাঁড়ালো? এখানে আবার একটা কলোনি দেখা যাচ্ছে অনেকের মতোই। আমরা যে গবেষণা করি, আমি যে আমার বক্তব্যগুলি দেওয়ার চেষ্টা করছি, এটা অনেক ডাটা থেকে নিয়ে, অনেক ডেটা, এগুলি আমি পত্রিকা থেকে নেওয়ার চেষ্টা করেছি, অনেক স্কলারের বক্তব্য শুনেছি, এবং নিজেরও কিছু ফিলিং রয়েছে, সেগুলি থেকে আমি আমার বক্তব্যগুলি দেওয়ার চেষ্টা করছি। এখন বলছে যে তারা কি আসলে কোটার জন্য যুদ্ধ করেছিল? এটা কি একটা বৈষম্যের মধ্যে পড়ে কিনা? হ্যাঁ, এটা অনেকে বলতে চাচ্ছে না, এটা বৈষম্যের মধ্যে পড়ে না। কেন পড়ে না? বলছে যে তাদেরকে আমাদেরকে অনার করতেই হবে। আচ্ছা ঠিক আছে, অনার করলেন, কি করতে হবে? তাদেরকে ভাতা দিতে হবে। নো প্রবলেম। একজন মুক্তিযোদ্ধা যদি কষ্টে থাকে, সে যদি না খেতে পারে, অবশ্যই আমি আমার খাবার দিয়ে দিব। সে যদি পোশাক না পায়, আমি আমার পোশাক দিয়ে দিব। আমি শীতকালে কষ্ট করব, আমি গরমে ফ্যান ছাড়া থাকবো, এবং তাকে আমি অবশ্যই, এটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমি করব। তারপর বলা হচ্ছে কি, যে তারা ওই সময়টিতে তাদের সন্তানদেরকে ঠিক মতো যুদ্ধকালীন সময়টিতে লালন পালন করতে পারেনি, ভরণ পোষণ দিতে পারেননি, এবং সেক্ষেত্রে তাদের সন্তানদের কোটা দিতে হবে।
আমরা বলবো হ্যাঁ দিবেন, সমস্যা কি, অবশ্যই তাদেরকে সেই কোটাটা দিতে হবে, কেন দিবেন না ওই জায়গাটাতে। আমরা এটা নিয়েও কোনো কথা বলতে চাচ্ছি না। এখন মূল বিষয়টি হলো যে আপনারা যখন যুদ্ধটা করলেন বা আমরা যখন আমাদের পূর্বপুরুষরা যখন যুদ্ধে লিপ্ত হলো, তখন কি তারাই শুধু তাদের পরিবারকে হারিয়েছে, তারাই শুধু কি অর্থনৈতিকভাবে সামাজিকভাবে শিক্ষাগত দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর কি অন্যান্য পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়নি? আরো অন্যান্য পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেক্ষেত্রে এদেরকে যদি আমরা কোটা দিয়ে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করি, তো ওই যুদ্ধকালীন সময়টা তো সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিভাবে এগিয়ে যাবে? এটা একটা প্রশ্ন অনেকেই করতে চাচ্ছে, অনেকেই বলতে চাচ্ছে ওই জায়গাগুলি থেকে। তারপর ঠিক আছে, আপনি তাকে কোটাটা দেন, নো প্রবলেম, এটা আমরা মেনে নিলাম। এখন আমাদের কথা হলো 1971 সালে যে আমাদের যুদ্ধটি হয়েছিল, এটাকে অনেকে জনযুদ্ধ বলার চেষ্টা করছে। এখন এই জনযুদ্ধটা আসলে কি? এখানে আমরা যারা বলার চেষ্টা করছি যে যদি 30 লাখ লোক কি হয়েছিল, নিহত হয়েছিল, তাহলে এদের পরিবারও তো কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এদেরকে কি কোটার আওতায় আমরা ফেলবো নাকি ফেলবো না? আবার অনেকেই নানান ধরনের প্রশ্ন করছে, 1947 সালেও তো আমাদের স্বাধীনতা হয়েছিল ব্রিটিশদের কাছ থেকে। ওই ব্রিটিশ বিরোধী আন্দোলনে মাস্টারদা সূর্য সেন, পিতলতা থেকে শুরু করে আর অনেকেই জীবন দিয়েছে, মঙ্গল পান্ডেরা সহ অনেকেই। তাহলে ওইসব জিনিসগুলোকে আমরা কোটার মধ্যে আনবো কিনা? যদি জনযুদ্ধ বলে থাকেন তাহলে সবাই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাহলে আপনি একটা পার্থক্য করার চেষ্টা করেন। সেটা হচ্ছে 1971 সালে কতগুলি রাজাকার ছিল, রাজাকারের সংখ্যা কত, আর এখানে আমাদের মুক্তিযোদ্ধার সংখ্যা কত। আমরা বিভিন্ন, যদিও মুক্তিযোদ্ধার সংখ্যাটা নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, অনেকে বলছে এই লিস্টটা ভুয়া, অনেকে বলছে যে অনেক 2000-এর মতো মুক্তিযোদ্ধা আছে, তাদের বয়স 50, যুদ্ধকালীন সময়টিতে একজন এই 2000 মুক্তিযোদ্ধা তার মায়ের গর্ভে ছিল। আমাদের এলাকায় এরকম অনেক লোক আছে, আমি জানি তারা মুক্তিযোদ্ধা না, তারাও মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে বসে আছে। একটা ডেটা তৈরি করতে পারেনি, এটা কি আমাদের জন্য ব্যর্থতা নয়? এটা আমাদের জন্য অবশ্যই ব্যর্থতা। তো দেখা গেল অনেকে বলছে 70 থেকে 80 হাজার মুক্তিযোদ্ধা ছিল, এটা ধীরে ধীরে 1.5 লাখ ধরে নিলাম আমরা, 1.5 লাখ হয়ে গেল। তাহলে প্রশ্ন হলো, নিশ্চয়ই মুক্তিযোদ্ধার চেয়ে রাজাকারের সংখ্যা কিংবা যুদ্ধাপরাধী যারা ছিল তাদের সংখ্যাটা কম ছিল। ঠিক আছে, তাহলে 1.5 লাখ যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে, তাহলে ধরলাম যে 1.5 লাখ কি ছিল, রাজাকার ছিল, ধরে নিলাম। তো 7 কোটি লোক ছিল তখন, 7 কোটি লোককে যদি আমরা 1,30,000 বা 1.5 লাখের মধ্যে ভাগ করি, 0.6% হতে পারে এই মুক্তিযোদ্ধার সংখ্যা। রাজাকারের সংখ্যা ধরলাম আমরা এই সেমই ধরলাম, একই ধরলাম, এই 6%। তাহলে ধরলাম এটা 1% করে ধরলাম। তাহলে মুক্তিযোদ্ধার সংখ্যা যদি 7 কোটি মানুষের উপর বেস করে যদি আমরা 1% ধরি, তাহলে তাদের জন্য 30% কোটা কেন বরাদ্দ করা হবে? হোয়াট ইজ দ্য লজিক অ্যাকচুয়ালি? আমরা মেনে নিলাম, তাও কথা বলতে চাচ্ছি না। ঠিক আছে, রাজাকারের বিষয়টা চলে আসলো, দেখা গেল। তারপরে কি হলো এখানে আরেকটা বিষয়, এরপরে যেটা হলো যে সন্তানেরা, মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান মানে নাতি, তারা কি কোটা পাওয়ার কোনো যৌক্তিকতা আছে কিনা? অনেকেই বলতে যাচ্ছে, যদি আমার বাবা ধরেন যে মসজিদের ইমাম ছিল, কালকে আমি মারা গেলাম এবং আমি সে হাসরের ময়দানে বলছি যে আমার বাবা তো ইমাম ছিল, আমাকে কি সে কোটা দেওয়া যায় না? আমি কি আমার বাবার, এটা কি হয়? পরকালের হিসাব হবে না তো? এখানে হিজ এবং হুজুজের ব্যাপারটা আসতেছে, এটা খুব নর্মাল একটা ফিনোমিনা। তাহলে আমাদের প্রশ্ন হলো, আমরা এই ভূখণ্ডে যারা বসবাস করছে তারা কি দাদার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারি? তারা দাদার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারি না। তাহলে যুগ যুগ ধরে, আমরা বলছি না যে আমরা মুক্তিযোদ্ধাকে সম্মান করতে চাচ্ছি না, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যদি কষ্টে থাকে, নৈতিকভাবে সবাই আমরা তার পাশে দাঁড়াবো। এবং আমার মনে হয় মুক্তিযোদ্ধা তো ছিল তাজউদ্দিনও তো বঙ্গবন্ধু জেলে চলে যাওয়ার পরে তখন তো তাজউদ্দিন লিড করলো, ওনাদেরকে তো কোটার কোনো দরকার নেই। আমাদের জাতীয় চান্নাতারা তো কোটার কোনো দরকার নেই, ওনারা তো এমনি এগিয়েছিলেন, তাই না? ওনারা তো সবকিছু বিসর্জন দিয়ে, পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে, জীবনকে বাজি রেখে সাধারণ মানুষেরা যেন ভালো থাকে তার জন্য সংগ্রাম করেছে। এখানে একটা কমন বিষয় আমি তুলে ধরা দেওয়ার চেষ্টা করছি। তাহলে সন্তানরা কেন, নাতিরা কেন পাবে? নাতিরা পাবে একটি কারণ, এটা হলো সুস্পষ্টভাবে এটা একটা রাজনৈতিক কারণ আছে। এখানে কোনো চেতনার কোনো প্রশ্ন নেই। এখানে যদি আমরা বলার চেষ্টা করি যে আমরা জানি মুক্তিযুদ্ধের লিস্টে বারবার কি হয়েছে, গড়বড় হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে। আমি অনেক জায়গায় ব্যক্তিগতভাবে পড়াতে গিয়ে আমি দেখেছি যে অনেক মুক্তিযোদ্ধা তাদের সন্তানদেরকে কোটা ইউজ করতে দেয়নি, তারা বলেছে এটা বৈষম্য। যদিও একটু ম্যান টু ম্যান ভ্যারি করে, অনেকে বলে যে না, এটা নিব না, আমি অনেকে বলছে আমি নিব, নানান ধরনের বিতর্কে অনেকেই এটার জন্য জড়িয়েছে। তাহলে এই সন্তানের কোটাটা, নাতিপুতিদের কোটাটা হচ্ছে রাজনৈতিক কারণ। এটা ভোট ব্যাংকের কারণে হতে পারে, এটা একটা পলিটিক্যাল পার্টির কি হতে পারে, এটা ধরেন যে আওয়ামী লীগের একটা স্ট্র্যাটেজি হতে পারে যে ঠিক আছে আমি কোটাটা দিব, ওকে নো প্রবলেম। এখন আচ্ছা, আমরা তো কোটার ভিতরেই
আপাতত বিবদমান কোটার ভিতরে বসে আছি। আমরা এটা বলার চেষ্টা করছি যে এতগুলি লোক সবাই তখন অনেক ওই যে লোকগুলি কি করছে, মানে চাকরি করতে চায়, তারা এই আন্দোলনে গেছে। এটা কত ভয়ানক চিত্র হতে পারে। আমাদের ইনোভেটিভ কোনো থিঙ্কিং নেই, আমাদের গবেষণা নেই, আমাদের উদ্ভাবনী কোনো চিন্তা শক্তি নেই, সবাই চাকরি করতে যাচ্ছি, সবাই কোটা পেতে চাচ্ছি। এটা খুব একটা ব্যাড সাইড আই থিঙ্ক। এবং আমরা তখন অনেকে জিজ্ঞেস করলাম যে আপনারা এটা কেন করছেন, চাকরি করতে হবে কেন? বলছি না, এটা একটা অধিকারের জায়গা। এই অধিকারের জায়গা থেকে আমাদের সোচ্চার হতে হবে। সবসময় বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলি এগিয়ে এসছে, অন্যান্য সেক্টরের লোকগুলি এগিয়ে এসছে, যারা সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারাও এগিয়ে আসছে ওই জায়গাগুলি থেকে। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। এখন আমার কথা হলো যে তুমি এই কোটাটা নিয়ে রাজনীতি না করে তুমি কর্মসংস্থান বানাও না। তুমি কি কর্মসংস্থান বানিয়েছো? তুমি কি জব সেক্টরকে অ্যাভেলেবেল করেছো? তোমার যদি কর্মসংস্থানের ফিল্ডটা খুব অ্যাভেলেবেল থাকতো, বেকারত্বে জর্জরিত যদি প্রজন্ম না থাকতো, তাহলে কোটা নিয়ে কথাই হতো না। ঠিক আছে, দেন, নো প্রবলেম। কারণ আমাদের তো গভর্নমেন্ট আমাদের জব সেক্টর অ্যাভেলেবেল বানিয়ে রেখেছে, ওটা দিলে আমাদের নো প্রবলেম। দেওয়ার পরে যদি আমাদের অ্যাভেলেবেল থাকে সমস্যা নেই, আমরা 1 বছর পরে যাবে ঢুকলাম। মুক্তিযোদ্ধারা বা প্রতিবন্ধীরা বা নারী কোটা যারা আছে তারা আগে ঢুকুক, আমরা না একটু পরেই সিটটা ফাঁকা হওয়ার পর ঢুকবো। আমি তো সেই আমাদের চাহিদা অনুসারে আমি তো জব সেক্টর তৈরি করতে পারিনি। আমি ব্যাঙ্গাজির মতো করে ইউনিভার্সিটি তৈরি করেছি। ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে দেখা যাচ্ছে সে চাকরি পাচ্ছে না। একটি ছেলে ইউনিভার্সিটি থেকে যখন ভর্তি পরীক্ষা দিল, সে তখন কোয়ালিফাইড হওয়ার পরে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর দেখা গেল কি অনার্স মাস্টার্সে কিংবা বিবিএ এমবিএ কিংবা বিএসসি এমএসসি তাকে সার্টিফাই করা হলো, সে কোয়ালিফাইড। তারপরেও আপনি কেন পরীক্ষা নিচ্ছেন চাকরির জন্য? এটা প্রহসন নয় কি? ইউনিভার্সিটি থেকে কোয়ালিফাইড করেছে, এখন তুমি বলতে চাচ্ছ কি যে ও তো জব সেক্টরে ফিট না, সে তো তার কি নাই, স্কিল নাই। কিসের স্কিল? তো স্কিলের জন্য কোর্স দাও। তুমি জানো না এই শিক্ষা পদ্ধতি তুমি প্রণয়ন করেছো, তুমি জানো না বিষয়গুলির জন্য? এটা ফাত্রামের একটা লিমিট থাকা দরকার আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা তৈরি করতে পারলাম না, এগুলো একটা ব্যর্থতার দায় পর্যবেসিত হলো। এবং অনেকে বলতে যাচ্ছে কি, দেখা গেল কি অনেক মুক্তিযুদ্ধের সন্তান যারা আছে তারা জামাতের ছেলে মেয়েদেরকে বিয়ে করেছে, যারা 71-এ কি করেছে, আমাদের অপোজ করেছে স্বাধীনতা যুদ্ধে, ঠিক আছে, তারা 75-এর 15ই আগস্টকে উল্লাস ভরে কি করেছে, সেলিব্রেট করেছে। তাদের পরিবারের সঙ্গে অনেক মুক্তিযুদ্ধ পরিবারের সন্তানের বিয়ে হতে দেখেছি। এই যে রাজাকারদের সঙ্গে যখন মুক্তিযুদ্ধদের আত্মীয় স্বজনদের ক্রস হয়ে যায়, তখন যখন বিয়ে হয়, সন্তান সন্ততি উৎপত্তি হয়, এই নাতিটাকে আমরা কোন পর্যায়ে ফেলবো? আদর্শ পরিমাপের কোনো মাপকাঠি কি আমাদের কাছে আছে? আমাদেরকে আদর্শ পরিমাপের কোনো মাপকাঠি নেই। আমরা এই জায়গাগুলিতে কথা বলে যাচ্ছি। এখানে সবাই সবসময় একই জিনিস আমরা বারবার করে বিক্রি করার চেষ্টা করছি। আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে দেখেছি, রাজনৈতিক অবস্থা থেকে, সেটা হচ্ছে যে আমার রাজনীতির উদ্দেশ্য, আমার রাজনীতির সঙ্গে, আমার রাজনৈতিক মতবাদের সঙ্গে কারোর সঙ্গে যদি না মিলে, আমি বলি তুই রাজাকার, তুই জামাত, তুই বিএনপি, তুই শিবির, তুই এই, বা শিবিরের লোকগুলি বলছে এই ছাত্রলীগ, এই উল্টাপাল্টা একটা যে এই যে ব্লেম গেমটা, এই জিনিসটা খুব খারাপ জিনিস। এই ট্রেডিশন তো কোনো অংশে ভালো ট্রেডিশন নয়, এই যেমন ভালো হিসেবে আমরা এটা দেখতে পারি না। যাই হোক, তো এই যে সার্বিক চিত্রগুলো আমরা দেখলাম। এখন আমার প্রশ্ন হলো, আমরা জানি যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আমি ব্যক্তিগতভাবে তাকে আয়রন লেডি বলি, লৌহ মানবী বলি। কারণ একজন নারী তার পরিবারের সমস্ত আত্মীয় স্বজনকে যখন হারালো, তখন কিভাবে এই বাংলার বুকে দাঁড়িয়ে থাকলো এবং অনেক শোক সন্তপ্ত হৃদয়ে শোককে শক্তিতে রূপান্তর করে কিভাবে সে এগিয়ে গেল, এগুলো আমার তাকে অবাক করে। সে যুদ্ধাপরাধীর বিচার করেছে, সে অনেকগুলি কাজ করার চেষ্টা করছে। এই দেশে অনেকগুলি বিবদমান সমস্যা রয়েছে, যেমন আমরা বেঞ্জির ঘটনা দেখেছি, ছাগল কাণ্ড দেখেছি, শেখ হাসিনার পরিবারের যে পিয়ন আছে সে 400 কোটি টাকার ঘটনা শুনলাম, ঠিক আছে, এবং ড্রাইভার পিএসসির যে ঘটনাটা, পুরো বডিটাই কলুষিত হয়ে গেছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। এগুলো টাকা দিয়ে ঘুষ খেয়ে ওই বডিতে ঢুকেছে। এই বডিতে ঢুকে গিয়ে তারা কি করছে, ওই কাজ করছে, 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে পিএসসির ক্যাডার ম্যাডার হয়ে গেছে অনেকেই। এখন প্রশ্ন হলো, ওরা কি করবে? ওরা কি কোনো পবিত্র দায়িত্ব পালন করবে? ওরা কি দুর্নীতির বিরুদ্ধে জিহাদের নাম করে কি করবে? সে তো লুটপাট করবে। পুরো অর্গানটাকে চেঞ্জ করতে হবে না? এখন আমরা খুব আফসোস হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা এগুলি কেমনে বলবো, কে কোন দিকে কি করছে, সাংবাদিকরা আমাদেরকে খুঁজে বের করে দিক। ডেইলি স্টারের পত্রিকা আমি একটা খুঁজে বের করার চেষ্টা করলাম। আচ্ছা ভাই, আপনার তো বডি আছে, আপনার তো গোয়েন্দা সংস্থা আছে, আপনাদের পুলিশ আছে, এগুলি কাজ করবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদপত্র তার কাজকর্মগুলি করবে। সে জাতির দর্পণ, সে ছবি এঁকে দিবে যে দেশে দেশে এই ঘটনাগুলি ঘটছে, এই ঘটনাগুলি তার বলার দায়িত্ব রয়েছে। তাহলে এই যে সামগ্রিক আরেকটা বিষয় হলো, আমি এটা বলার চেষ্টা করছি, সেটা হলো আমরা আমার খুব একটা জায়গায় প্রচন্ড ধাক্কা লেগেছে। ধরেন যে সমালোচনা জায়গাগুলি কোথায়, আমি যদি প্রধানমন্ত্রীর একটা জায়গাকে বলার চেষ্টা করি যে আপনার এই জায়গাটা আমার কাছে রং মনে হচ্ছে, আমি বলতে পারি তো। আমি যদি এখন আপনার একটা মতামতের সমালোচনা করি, আপনার একটা থটের সমালোচনা করি, আমি কি রাজাকার হয়ে যাব? আমি কি জামাত শিবির বা অন্য কিছু হয়ে যাব? এই যে বিষয়গুলি, এগুলি কেন সমালোচনা সহ্য করার ক্ষমতাটা কেন নেই? আমি একটা ছোট্ট বিষয়ের উদাহরণ দিয়ে স্মরণ করে যেতে চাই। বঙ্গবন্ধুকে হোসেন শহীদ সারওয়ার্দী একটা জায়গায় ইনভাইট করেছিল,
ওইখানে গিয়ে একটা কমিটিগত বিষয় নিয়ে বঙ্গবন্ধু বলছিল সারোয়ার্দিকে যে আপনি এটা এভাবে করেন। তখন সারোয়ার্দি হয়তো তার মেজাজ খিটখিটে ছিল, সারোয়ার্দি বললো যে হু আর ইউ, সে রেগে গিয়ে কথাটা বলে। তখন বঙ্গবন্ধু চেয়ার থাকা অবস্থায় একটা ধাক্কা দিয়েছিল, অনেকে বলেছিল যে লাথি মেরেছিল চেয়ারে। তখন চলে আসলো, চলে আসার পথে তখন বলল বঙ্গবন্ধু হোসেন শহীদ সারোয়ার্দিকে, ইফ আই নো বডি হোয়াই ইউ ইনভাইট মি হিয়ার। তখন হোসেন শহীদ সারোয়ার্দি তাকে ডাকলো, তুই এত রাগ করতেছিস কেন, মাথায় হাত বুলাই দিল, রাজনীতিতে অনেক কিছু করতে হয়, তুই যেভাবে বলছো সেভাবেই হবে। তখন থেকে আমরা জানতে পারলাম গণতন্ত্রের মানসপুত্র আসলে কে, হোসেন শহীদ সারোয়ার্দী। আমার কথা বলার শক্তি থাকতে হবে, আমাকে কথা বলতে দিতে হবে, আমি চাটুকারিতাকে প্রশ্রয় দিব না, আমি তেলবাজি করবো না। এবং ম্যাক্সিমাম জায়গায় ছাত্র রাজনীতির জায়গাগুলি আছে, তারা গড্ডলিকা প্রবাহে অন্ধ অনুকরণে ব্যস্ত, তাদের নিজস্বতা এবং স্বকীয়তার জায়গাগুলো লোপ পেয়েছে। এবং আমরা এই জায়গাগুলোতে কথা বলতে চাই, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে আমাদের ভাষা আন্দোলনের নামক জায়গাগুলিতে আমরা দৃঢ় অবস্থানে দেখেছি। ইতিহাস আওয়ামী লীগের পক্ষে কথা বলে, এবং একমাত্র রাজনৈতিক দল যার দ্বারা একটি দেশ স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়গুলিতে এসে আওয়ামী লীগের যারা অনুসারী, তাদের যে বিবেক বর্জিত চিন্তা চেতনা, তাদের যে প্রগতিশীল চিন্তা চেতনা জায়গাগুলিতে নষ্ট হয়ে গেছে এবং অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাচ্ছে, এবং এগুলিতে জং ধরে গেছে, ক্যান্সারে আক্রান্ত হচ্ছে চিন্তা জায়গাগুলি, এগুলি আমাদেরকে ভাবায়। এবং আমরা শঙ্কিত এবং চিন্তিত যে ভবিষ্যতে আসলে বাংলাদেশের ফিউচারটা কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা এর থেকে শক্তিশালী রাজনৈতিক দলকে দেখতে পাই না। আমরা বিশ্বাস করতে চাই আওয়ামী লীগ তার ভুল ত্রুটিগুলিকে সংশোধন করে আমাদের দেশটাকে সুন্দর করে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে। এই মুহূর্তে আওয়ামী লীগকে পজিটিভ জায়গায় আমরা কাজ করতে দেখতে চাই, তারা যেন সুন্দর করে এগিয়ে নিয়ে যায়। আমরা শেখ হাসিনার যে চীন সফর থেকে ঘুরে এসে সে যে সাংবাদিক কনফারেন্সটা করলো, আমি ওখানে দেখেছি দুইজন সাংবাদিক এত চাটুকারিতা, সাংবাদিকতার ভিতরে যে এত চাটুকারিতা থাকতে পারে অনেকদিন ধরে দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে। এক সাংবাদিক জিজ্ঞেস করছে যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এখন কোটা ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছি, এই কোটা ইস্যুটা হলো কি? কোটা ইস্যুটা হলো যে একজন রাজাকারের সন্তান যদি কি করে পরীক্ষায় টিকে যায়, এবং সেই পরীক্ষায় যদি একজন মুক্তিযোদ্ধার সন্তান টিকে যায়, আমরা কাকে নিব? মুক্তিযোদ্ধা নাতি যদি টিকে যায় কাকে নিব? অবশ্যই আমরা মুক্তিযোদ্ধা নাতিকে নিব। তাহলে রাজাকার বলতে আপনি কাকে বুঝাচ্ছেন এই সময়টাতে চলমান একটা কোটা রাজনীতিতে? রাজাকার নাতি বলতে কারা? আপনি নাতিকে কেন এখানে টানে নিয়ে আসতেছেন? রাজাকার নাতিকে আপনি আইডেন্টিফাই করে নিবেন, আপনার কাছে কোনো লিস্ট আছে? আপনি প্রধানমন্ত্রী, আমি জানি উনি সারাদিন কাজকর্ম করতে গিয়ে, দেশের উন্নয়ন কাজ করতে গিয়ে বৈদেশিক রাজনীতিতে আমরা অবশ্য প্রবেশ করেছি। এখন কূটনীতিতে অনেক জায়গাগুলিতে আমাদের অনেক মস্তিষ্কে রক্তক্ষরণ করতে হয়। ওই জায়গাগুলিতে এখানে শীতাতপ নিয়ন্ত্রিত রুমে এসে ভুড়ি টুরি বাড়িয়ে এক সাংবাদিক জিজ্ঞেস করলো এই ঘটনাটি, এটা উস্কে দেওয়ার মতো একটা ঘটনা ঘটলো। একটা আমাদের ওনার তো বয়স হয়েছে, প্রধানমন্ত্রীর তো বয়স হয়েছে, বয়স তো কম হয়নি, ওনাকে এই জায়গাটাতে উস্কে দিল। উস্কে দিয়ে প্রধানমন্ত্রী কি বললো যে চাকরি কি মুক্তিযোদ্ধার নাতিরা না পেয়ে কে রাজাকারের নাতিরা পাবে? তাহলে এটাতে পরোক্ষভাবে ওইদিকেই মিন করছে, এবং এটা যদি মিন নাও করে তাহলে এটা তো অন্য প্রতিপক্ষতে বিষয়টাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে না, স্বাভাবিকভাবেই করবে। উত্তাল হয়ে গেল প্রতিটি ক্যাম্পাস, জ্বলে উঠলো প্রতিটি ক্যাম্পাস, দাবানল স্ফুলিঙ্গ হয়ে স্লোগানে ছড়িয়ে পড়ছে নানান বিষয়গুলি জায়গা থেকে। তারপর অপরিণাম দোষীর মতো আমরা মেয়েদের গায়ে হাত তুললাম। ঠিক আছে, এই জিনিসটা উচিত হয়নি। আমরা যে কাজগুলো করছি এগুলো কখনো উচিত হয়নি, আমরা ছাত্রলীগের কাছ থেকে এই জিনিসগুলো প্রত্যাশা করি না। তারপর আরেকটি বিষয় হলো এখানে আমরা বলতে চাই, সেটা হলো যে আমার যতটুকু মনে হচ্ছে যে এই ঘটনাগুলির সাংবাদিকতাগুলি বা আমলাতন্ত্র জায়গাগুলি শেখ হাসিনাকে যে ঘিরে রয়েছে, আমার মনে হচ্ছে এখানে কোনো উস্কানিমূলক কথা আছে রয়েছে। আমি প্রত্যেকটি পদক্ষেপে, প্রত্যেকটি চিন্তা চেতনায় আমি শেখ হাসিনাকে দেখেছি খুব সুচিন্তিতভাবে, খুব সুন্দর করে আস্তে আস্তে ভেবেচিন্তে কথাগুলি বলতে। এখানে মনে হচ্ছে একটা উস্কানিদাতা বোর্ড রয়েছে, এবং আমাদের যে বিশ্ববিদ্যালয় নামক যে সংগঠনগুলি, বিভিন্ন ধরনের সংগঠন আছে, তারাও তো আসলে নিজস্ব চিন্তা প্রসব করতে পারে না, যেগুলি আসে সেগুলির উপর কাজ করে করতে হয়। এজন্য আমরা চাইলেও অনেকগুলো কথা বলতে পারি না, অনেকগুলো কথা বলে হয়ে ওঠে না। তারপর তখন কি করলো, তখন বলতো যে এই যে রাজাকারটা পরোক্ষভাবে স্টুডেন্টগুলো নিজের গায়ে নিয়ে নিল যে হ্যাঁ আমরা তো রাজাকারই বলেছে। ঠিক আছে, এটা নিয়ে যদি ভোট হয় এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে। তখন তারা বললো কি, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। তাহলে এই যে রাজাকারটা শব্দটা বলা হচ্ছে, একটা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট, অনার্স মাস্টার্স বিভিন্ন জায়গায় এখানে ইনভলভ, বুয়েট থেকে শুরু করে ঢাকা মেডিকেল থেকে শুরু করে সবাই, তারা কি নিজেকে স্বপ্রণোদিত ভাবে রাজাকার তকমাটা গায়ে নেবে, নাকি রাজাকারের শব্দটার অর্থ পরিবর্তন হয়ে গেল? এটা আমরা বিশ্বাস করতে চাই না। তাহলে এখন কি দাঁড়ালো, তাহলে এই রাজাকার শব্দটি তাহলে এখানে কি? এটা স্যাটায়ার, এটা বিদ্রুপাত্মক ভাবে নেওয়া হয়েছে, এটা ব্যঙ্গাত্মক ভাবে বলা হয়েছে। ঠিক আছে, এটা একটা চমৎকার জায়গা থেকে, ক্ষোভের জায়গা থেকে, অভিমানের জায়গা থেকে, যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক, তিনি যদি এই কথাগুলো এইভাবে বলে, হয়তো প্রধানমন্ত্রী কি মিন করছে আমরা জানি না, কিন্তু আপাত দৃষ্টি থেকে সবাই এটাই মনে করছে, এবং কেউ হয়তো এটাকে ইনজেক্ট করার চেষ্টা করেছে। সবাই অভিমানে বলছে হ্যাঁ আমরা মেনে নিয়েছি, আমরা রাজাকার। এটা তো ক্ষোভের জায়গা, এটা তো অভিমানের জায়গা। এই শাব্দিক যে ব্যাপারটা, এই শব্দের ব্যাপারটা অনেকে বুঝতেছে না, এটাকে সুযোগ নিয়ে আমরা কি করে ফেললাম, কি করলাম, এটাকে বানচাল করে ফেললাম।
এখন প্রশ্ন আরেকটা আছে, এখন ঘটনা হচ্ছে যে সরকারের তো বিরোধী দল আছে, সরকারকে পতন চাই এমন তো বডি রয়েছে নাকি নাই? এরকম বডিগুলি রয়েছে, এই বডি তো চাইবেই এই আন্দোলনকে বেগবান করে, এই আন্দোলনের ভিতরে নানাভাবে পুশ ব্যাক করে ঢুকে গিয়ে তারা নানানভাবে এটা ডালপালা শাখা পোশাখা ছড়িয়ে দিবে, এই কাজগুলি করবে কিনা? তারা তো ভাই সংস্কার চেয়েছে, আপনি সংস্কারটা করলে কি 1918 কি বলে 2018 সালে, এটাও তো তখনও তো সংস্কার চাওয়া হয়েছিল, তখন আমাদের প্রধানমন্ত্রী কি বললো সংসদে দাঁড়িয়ে, ঠিক আছে সব বাদ। এভাবে তো বলা উচিত হয়নি, এটা তো সুচিন্তিতভাবে ভেবে চিন্তে সংস্কার করা দরকার ছিল। আবার একদম রিড করে এসে ঘটনাটা পুরোপুরি ব্যাপারটা উল্টে গেল। কারণ আমরা কত কত গুজব ছড়িয়ে যাচ্ছে, সত্য কি মিথ্যা আমরা জানি না, যেখানে যেখানে লাশ পড়ে যাচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, নানান ধরনের ঘটনাগুলি হচ্ছে। আমরা আসলে এই জিনিসগুলি প্রত্যাশা করতে চাচ্ছি না, আমরা এই জিনিসগুলি প্রত্যাশা করি না। আমরা কাকে দোষ দেবো? আমরা একটি দেশে সবাই দল মত নির্বিশেষে আমাদের জাতীয় ক্রাইসিসে আমরা একসঙ্গে কাজ করব। আমাদের রোহিঙ্গা ক্রাইসিস হচ্ছে, আমরা এখানে একমত হতে পারছি না। আমাদের ভারতের সঙ্গে কোনো ঝামেলা হচ্ছে, এখানের সঙ্গে একমত হতে পারতেছি না। ঠিক আছে, আমাদের অনেকগুলো দল থাকবে, আমরা বিভিন্ন দলের সঙ্গে যুক্ত হতে পারি, সমস্যা নেই, কিন্তু আমাদের জাতীয় সংকটে এবং সংহতিতে আমরা তো একমত প্রকাশ করব। আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স গুলি যেগুলি থাকবে, যেগুলিতে আমাদের চালের দাম বেড়ে যাচ্ছে, এখানে আমরা বিরোধিতা করতে পারি। এখানে বিভিন্ন জায়গায় নানান ধরনের অবকাঠামো উন্নয়ন হচ্ছে, এগুলো আসলে ঠিক হবে কিনা পরিবেশগত দিক থেকে, এগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। তা আমরা এই 71 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো জায়গায় একমত হতে পারলাম না। ছেলেপেলেগুলি সব দেশ ছেড়ে চলে যাচ্ছে, আমাদের মেধাগুলি পাচার হয়ে যাচ্ছে, আর দুর্নীতির যে কর্মকাণ্ড, মহাসমারোহে দুর্নীতি হচ্ছে, ঘুষ দিয়ে ওই জায়গাগুলিতে দুর্নীতি হচ্ছে, এগুলি নিয়ে আমরা কথা বলছি না। আমরা কথা বলছি কোন জায়গাতে? আমরা এক হইতে পারতেছি না। আমরা আরেকটু কথা হলো যে আমি এই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি বাংলাদেশকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমি সরকারকে গঠন করেছি। এই সরকার বিভিন্ন ধরনের মন্ত্রীবর্গ নিয়ে গঠিত হয়েছে, এরা আমার সেবক, এরা আমার দাস। এবং এই দাসের পরিভাষাগুলি, এদের কথাবার্তাগুলি কেমন যেন উদ্ভট, বিভ্রান্তিকর। এবং অনেকে অনেক কথা বলার চেষ্টা করেছে যে 1970 সালের সাধারণ নির্বাচনে 162টি আসনের ভিতরে 160টি আমরা আসন পেয়েছিলাম, আর 7টি পেয়েছিলাম কিসে? সংরক্ষিত আসন। যে 2টি আসন আমরা পাইনি, সেই 2টি আসনের রাজাকারের সন্তানরা রয়েছে। এবং এই 2টি আসনে কে? এই কোটা বিরোধী যারা আছে তারা রয়েছে। এরকম দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন একটি সর্বোচ্চ রাষ্ট্রের পিক পয়েন্টে থেকে আপনারা এই কথাগুলি বলতে পারেন না। আপনাদের যথেষ্ট পড়াশোনার দরকার আছে, আপনারা যথেষ্ট গবেষণার প্রয়োজন আছে, নাহলে এই রাষ্ট্রটা ডুবে যাচ্ছে। কালকে আমরা জানি 1952 থেকে 48 থেকে ভাষা আন্দোলন শুরু হয়েছে, 48, 52, 66, 69, 70-এ ছাত্রদের ভূমিকা কোনোভাবেই উপেক্ষা করতে পারেন না। রাস্তাঘাটে আমরা দেখছি আমাদের বোনেরা মাইর খাচ্ছে, যে কারণে মাইর খাক না কেন, এবং তাদের ভিতরে যদি আপনার প্রতিপক্ষ ঢুকে যায়, তো সেক্ষেত্রে এটা আপনার দায়বদ্ধতা। আপনি এতদিন ধরে এটা সলিউশন করেননি কেন? এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, এই জিনিসগুলো আপনাকে বোঝার প্রয়াস ব্যক্ত করতে হবে। আপনার সঙ্গে আমার মতামত না মিলতে পারে, আপনার সঙ্গে আমি গঠনমূলক কথাবার্তা বলবো। আপনি কথায় কথায় এই তকমাগুলো দেওয়া বন্ধ করে দেন, স্বাধীনতা বিরোধী কথায় কথায় বন্ধ করে দেন, যে এগুলো রাজাকার, এগুলো কথা বলবেন না। কথা বলে আরো অনেক ডিপ আলোচনা আমরা করতে পারি। পৃথিবীর কোনো দেশ 9 মাসে স্বাধীন হয়নি। আমরা ভারত এবং রাশিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা না লাভ করলে আমরা এদের স্বাধীন হতে পারতাম না। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে হবে। আমরা খুব সহজেই স্বাধীনতা পেয়ে গেছি, আমরা স্বাধীনতার মূল্য দিতে পারতেছি না। বুঝতে হবে ব্যাপারগুলো, দুর্নীতিটাকে দূর করতে পারছি না। অনেকেই আমরা জানি বেনজির আহমেদ দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার পর কি করেছে, আমরা দেখেছি একটা পিয়ন কিভাবে এত টাকার মালিক হতে পারে। রাষ্ট্রের তদারকি যথেষ্ট অভাব রয়েছে, স্বচ্ছতার অভাব রয়েছে। আমি রাষ্ট্রীয় যারা স্বচ্ছ ব্যক্তিবর্গ রয়েছেন, যারা বুদ্ধিদীপ্ত জায়গায় রয়েছেন, তাদের কাছে আমি একটি বিষয় আহ্বান করতে চাই। সেই আহ্বানটি হলো, কোটা সংস্কার অতীব জরুরি, আপনাকে এই কোটা সংস্কার করতে হবে এবং যৌক্তিক কোটা সংস্কার করতে হবে। এদেশে কেউ পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বসে নেই। যদি থেকেও থাকে, সেগুলি আমি মনে করি যৎসামান্য, এবং সেগুলিকে শক্ত হাতে আইনানুগভাবে দমন করা যৌক্তিক হয়ে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু ঢালাওভাবে কাউকে রাজাকার বলবেন না। প্রতীকী অর্থে হোক, এলিগরিক অর্থে হোক, স্যাটায়ার অর্থে হোক, আমরা আমাদের ভাষাগত ব্যবহারে সংবেদনশীল হব, যত্নশীল হব, এবং শুধু আমরা আমরা আমাদের দেশের রাজনৈতিক ক্ষেত্রে আমাদের প্রতিপক্ষ থাকতে পারে, তাদেরকে আমরা রাজনৈতিক প্রতিপক্ষ মনে করবো, এবং রাজনৈতিকভাবে সুষ্ঠুভাবে এবং রাজনৈতিক ম্যানার এটিকেট অনুযায়ী তাদেরকে মোকাবেলা করার চেষ্টা করব। আমরা প্রাগৈতিহাসিক মতো, আমরা প্রাচীন মানে ব্যাকডেটেড মতো করে আমরা তাদের চিন্তা করতে পারবো না যে কি আমরা রক্ষণশীল, আমরা মৌলবাদ। রক্ষণশীল মানে কি? একই ধরনের ধাঁচ, একই ধরনের ওষুধ, একই ধরনের বিষয়, একই ধরনের ইমোশন বারবার বিক্রি করা, ওই জায়গাগুলিতে আমাদের থেকে বের হয়ে আসতে হবে। এবং ওই যে রক্ষণশীল জায়গাগুলি থেকে আমাদের বের হয়ে আসা উচিত। মানুষের গায়ে হাত দেওয়ার আগে ভাবতে হবে এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা। আমরা অনেক লোক এখনো জাগ্রত আছি, আমরা এখনো বুদ্ধি বিবেক বিবর্জিত বিসর্জন দিয়ে এক জায়গায় দাঁড়িয়ে নেই, এবং আমরা স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা বঙ্গবন্ধুকে বিশ্বাস করি, আমরা জাতীয় চান্নাতাকে বিশ্বাস করি, আমরা বাংলাদেশের লাল সবুজ পতাকাকে বিশ্বাস করি। তাদেরকে বিশ্বাস করি না যারা স্বাধীনতার পতাকাকে ইউজ করে, মিস ইউজ করে। তাদেরকে বিশ্বাস করতে চায় না, তারা ধর্মকে ইউজ করে, তাদেরকে বিশ্বাস করতে চায় না।
যারা চাটুকারিতা করে, তেলবাজি করে, দুর্নীতি করে নিজের একটা অবস্থানকে টেন্ডার চাঁদাবাজির জন্য বসে থাকে, তাদেরকে বিশ্বাস করতে চায় না। সুতরাং আপনারা, আরেকটা বিষয় আমি এখানে কথা বলে শেষ করবো, সেটা হলো আমি ব্যক্তিগতভাবে একজনকে খুব বেশি ফলো করি, তার নাম হচ্ছে জালালউদ্দিন রুমি। এই জালালউদ্দিন রুমি বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার জিহবা। সুতরাং কথা বলার আগে জিহবাটাকে সাবধানে রাখবেন। আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটি হলো আমাদের বাঙালিদের অনেক ট্যালেন্ট, অনেক মেধা রয়েছে। এ কথাটা বলতে চাই, যার ভিতরে আলো আছে সেটা বের হবেই। কোনোভাবেই সেটাকে ধামাচাপা দিয়ে আপনি সে আলোকে বন্ধ করতে পারবেন না। আশা করছি সবাই আমাদের এই বক্তব্য থেকে কেউ কেউ হয়তো দুঃখ কষ্ট পেয়ে থাকতে পারেন, কিন্তু সমালোচনার জায়গা থেকে আমাদের এটা করতেই হলো। আর ঘটনা হচ্ছে যে সামনের জায়গাগুলি থেকে আমাদের, আমরা ব্যক্তি নাগরিক নাগরিক ব্যক্তি অধিকারের জায়গাগুলি থেকে আমাদের অধিকার এবং কর্তব্যগুলি সম্পর্কে নৈতিকতা মূল্যবোধের জায়গা থেকে যথেষ্ট সোচ্চার এবং বলিষ্ঠ ভূমিকা পালন করবো বলে বিশ্বাস করছি। সকলকে ধন্যবাদ।